প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আইসিটি ক্লাসটি ফিরোজ আলম সাহেবের নেওয়ার কথা ছিল। উনি একটি কাজে বাইরে থাকায় আমি ক্লাসটি শুরু করলাম। তোমরা কমেন্ট বক্সে সবাই রোল নাম্বার দিয়ে উপস্থিতি নিশ্চিত করো। দীর্ঘ 10 বছর স্কুল জীবন শেষ করে তোমরা কলেজে পদার্পণ করেছ। কলেজ জীবন সামান্য অল্প সময়, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যেই তোমাদেরকে তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে নিতে হবে। অর্থাৎ এই ইন্টারমিডিয়েটের পর্বটি মাত্র 2 বছর হলেও এই পর্বটি বলে দিবে জীবনে তুমি কি হবে এবং কি করতে চাও। শুরুতেই তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা আশা করি সবাই এই করোনাকালীন সময়ে সুস্থ সবল আছো। অভিভাবক, বাবা মা, শিক্ষক শিক্ষিকা ইত্যাদি সবার গুরুজনদের কথা অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে চলছ। স্বাস্থ্যবিধি অত্যন্ত জরুরি একটি বিষয়। সময় শেষ হয়নি। এই করোনাকালীন সময় অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার পর আবার একটি সুন্দর জীবন শুরু হবে তোমাদের। সেই জীবনটি যেন আনন্দঘন হয়, সুন্দর হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর মোজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, আইসিটি বিষয়, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। একই সাথে আমি তোমাদেরকে আইসিটিও পড়িয়ে থাকি এবং পদার্থ বিজ্ঞানও পড়িয়ে থাকি। বিজ্ঞান বিভাগের ছাত্রদের সাথে ইতিমধ্যে পদার্থ বিজ্ঞান একটি ক্লাসের মাধ্যমে আমার সাক্ষাৎ হয়েছে। আজকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। অর্থাৎ আজকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। আজকে চতুর্থ অধ্যায়, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট এন্ড HTML, এই বিষয়টির উপরে তোমাদের সাথে দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী আলোচনায় থাকব। আলোচনার শুরুতেই তোমরা কাগজ খাতা কলম নিয়ে রেডি থাকবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমরা সাথে সাথে খাতায় লিখে নিলে তোমাদের এই যে স্ক্রিনশট নাও, এটা পরে আর মনে থাকে না, অর্থাৎ অনেক পড়া জমে যায়। এই বিষয়টি আর ঘটবে না। তোমরা সাথে সাথে খাতায় লিখে ফেলবে
প্রয়োজনীয় বিষয়গুলো। শুরুতেই বইয়ের বিষয়ে তোমরা জানতে চাও কোন বইটি আমাদের সরকারি কলেজ থেকে পড়ানো হবে, কোন বইটি থেকে সরকারি কলেজের সাজেশন, প্রশ্ন ইত্যাদি সবকিছু আসবে। এ ধরনের একটি প্রশ্ন ছাত্রছাত্রীদের থাকে। আমরা আমাদের বিভাগ থেকে, আইসিটি বিভাগ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ফরহাদ মঞ্জুর কাজল ব্রাদার্সের যে বইটি আছে, এই বইটি তোমাদের জন্য পাঠ্য করেছি। তোমরা এই বইটি সবাই ক্রয় করবে। এবং আরেকটি কথা বলে রাখা উচিত, সেটি হচ্ছে বোর্ডের কিন্তু একটি টেক্সট বই আছে, বোর্ডের একটি টেক্সট বই আছে, সেটি তো তোমরা কিনবেই, পাশাপাশি এই বইটি তোমরা ক্রয় করবে। আরো যদি বই কিনতে চাও তাহলে আরেকটি বইয়ের নাম বলতে পারি, সেটি হচ্ছে এটা বললাম তোমার ফরহাদ মঞ্জুর কাজল ব্রাদার্স লিমিটেড, আরেকটা টেক্সট বই বলেছি যেটা বোর্ড থেকে বের করে। আর আরেকটি বই যদি তোমরা কিনতে চাও তাহলে সেটি হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকাশ কুমার দাসের লেখা লেকচার পাবলিকেশন লিমিটেড, এই বইটা বের করেছে। এই বইটা অত্যন্ত সুন্দর একটি বই, এই বইটাও তোমরা ক্রয় করতে পারো যদি একাধিক বই কাছে রাখতে চাও। আসলে একাদশ ইন্টারমিডিয়েটের পর্বটা, 2 বছরের পর্বটা বই নির্দিষ্ট নয়, এটা একটা ওপেন লেখাপড়া, অর্থাৎ তোমরা বিভিন্ন বইয়ের থেকে বিভিন্ন বিষয়, নতুন নতুন বিষয় পাবে, ভিন্ন ভিন্ন বিষয় পাবে। যত বেশি বই পড়বে তত বেশি তোমাদের জানা হবে, শেখা হবে, এবং সেই জানা এবং শিক্ষা গ্রহণের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল ইত্যাদিতে তোমাদের স্থান হবে, চান্স হবে। তাই এক্ষেত্রে তোমরা কার্পণ্য করবে না, যথা যার যেরকম সামর্থ্য আছে বই ক্রয় করে লেখাপড়া করবে। বইয়ের পর্ব শেষ, এবার বইয়ের বিষয়টি আমরা এখানেই শেষ করতে চাই। তাহলে তোমরা দুটো বই লিখে নিয়েছো নিশ্চয়ই। এখন মূল পড়ায় যাব। মূল পড়ায় যাওয়ার আগে আমাদের একটি বিষয় একটু বইয়ের বিষয়টি, অর্থাৎ পাঠ্য বই, আইসিটি পাঠ্য বইয়ের বিষয়টি এখানেই শেষ। আমরা এখন রোল কল করব। রোল কল কেমনে করব? একেবারে তোমরা যেভাবে ক্লাসে বসে রোল দাও সেভাবেই দিবে, সেভাবেই আমাদের কাছে আসবে। কিভাবে দাও? একজন স্যার যখন ক্লাস শুরু করেন, তোমরা স্যার রোল নাম্বার বলে তোমরা প্রেজেন্ট বলো। হ্যাঁ, আমিও এখানে রোল নাম্বার বলছি, তোমরা কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো লিখে দাও। কমেন্ট বক্সে থেকে আমি 11:40 মধ্যে সকল রোল নাম্বার সংগ্রহ করে নেব, অর্থাৎ 11:40 পরে যারা রোল নাম্বার দেবে তাদের রোল নাম্বার গুলো কমেন্ট বক্সে থেকে যাবে, আমার কাছে আর আসবে না, আমি ওগুলা আর কাউন্ট করব না। এই রোল নাম্বার গুলা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব হলো এইটা যে বোর্ডের একটা নিয়ম আছে, ফর্ম ফিল আপের সময় 75% ক্লাসে উপস্থিত থাকতে হয় প্রতিটা সাব বিষয়ে কমপক্ষে, তাছাড়া ফর্ম ফিল আপ করার বিধান নেই। তখন প্রশাসন আমাদের কাছে চেয়ে বসেন যে ছাত্রছাত্রীরা কত পার্সেন্ট ক্লাসে ছিল, আমরা এভাবে সংরক্ষণ করে রাখবো, তখন আমরা এগুলা সাবমিট করব। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন যদি 75% ক্লাস না থাকে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়ে যাবে। তাই তোমরা এখন কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো দিয়ে দাও। তবে একটি কথা খেয়াল রাখবা, এই 40-এর পরে
অথবা ক্লাস শেষের পরে বিকেল বেলা এই রোল নাম্বার গুলা গ্রহণ করা হবে না। ওই কমেন্ট বক্স থেকে আমরা এক ক্লিকের মাধ্যমে সব রোল নাম্বার গুলো নিয়ে চলে আসব। এবার এবার চতুর্থ অধ্যায় আজকে আমাদের পড়ালেখা, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। চতুর্থ অধ্যায় আমি একই সাথে প্রথম এবং চতুর্থ অধ্যায় তোমাদের পড়িয়ে যাব। কারণ হলো এটাই যে দুটো বিষয় একটু ভিন্ন, একটি বিষয় একটু ক্যালকুলেটিভ প্র্যাকটিক্যাল, আরেকটি বিষয় সম্পূর্ণ মেমোরাইজ করতে হবে। সেটি হচ্ছে প্রথম অধ্যায়, মেমোরাইজ করতে হবে বেশি, মনে রাখতে হবে বেশি। আর এই চতুর্থ অধ্যায় তোমাদের প্র্যাকটিক্যাল বেশি বেশি করতে হবে। অর্থাৎ এটা আসলে একটি প্রোগ্রামিং বিষয়, প্রোগ্রামগুলো শিখতে হবে, লিখতে হবে, বেশি বেশি লিখলে মনে থাকবে বেশি এবং পরীক্ষার খাতায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন পরিচিতি প্রথমে ছিল, আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল দেখো আবার খেয়াল করে, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল ছিল, অর্থাৎ দুটা অংশ। প্রথম অংশটি হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এইচটিএমএল। তোমরা আরেকটি কাজ করবে একই সাথে সাথে বলে রাখছি, এই যে তোমাদের সকল সহপাঠী যাতে এই ক্লাসে যোগদান করতে পারে, এই জন্য তোমরা একটি কাজ করবে, এই সবাইকে এটা শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে সবাই জানতে পারবে এবং ক্লাসে যোগদান করতে পারবে। তাহলে ওয়েব ডিজাইন পরিচিতি, আমরা একটু ওয়েব ডিজাইন পরিচিতিটা নিয়ে একটু আলোচনা করি। এই ওয়েব ডিজাইন বিষয়টা আসলে কি? বিষয়টা হলো একেবারেই সহজ। এই যে আজকে যে তুমি ক্লাসটা দেখতেছো, মোবাইলের মাধ্যমে কেউ দেখতেছো, কেউ কম্পিউটারের মাধ্যমে দেখতেছো, কেউ ল্যাপটপের মাধ্যমে দেখতেছো, এই বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আজকের ক্লাসটি তোমরা দেখতেছো। এই যে আজকের ক্লাসটা যে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা আসলে এই নরমাল লেখার মাধ্যমে এটা সম্ভব নয়। এটা উপস্থাপনের জন্য অবশ্যই একটি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, প্রোগ্রামিং ভাষার প্রয়োজন। এই প্রোগ্রামিং ভাষার মধ্যে সবচেয়ে মূলে যে ভাষাটি আছে, গোড়ায় যে ভাষাটি আছে, সেটি হচ্ছে এইচটিএমএল। আর সেই এইচটিএমএল সম্পর্কেই তোমরা জানছো। এরপরে অনেক ভাষা তৈরি হয়েছে, পিএসপি তৈরি হয়েছে, অ্যাজাক্স তৈরি হয়েছে, আরো অনেক ভাষা তৈরি হয়েছে, কিন্তু এইচটিএমএলটা লাগবেই। এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, এইচটিএমএল দ্বারাই শেষ করতে হবে, মাঝে অন্য ভাষাও ব্যবহার করা যাবে। এই যে অনলাইনে লেখা, অনলাইনে তথ্য আদান প্রদান হয়, এক কম্পিউটার থেকে তথ্য আরেক কম্পিউটার যাবে, এক কম্পিউটারের তথ্যাবলী আরেক কম্পিউটারে পৌঁছাবে। এই তথ্যগুলা আদান প্রদান, এগুলা কিন্তু নরমাল লেখায় হবে না, এগুলা এই এইচটিএমএল ভাষাতেই লিখতে হবে। এইচটিএমএল পেজ তৈরি করতে হবে এবং এইচটিএমএল পেজ সার্ভারে আপলোড করতে হবে, তবেই এই তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। আসলে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো নরমালি কোনো প্রোগ্রাম ব্যবহার না করে নরমাল লিখে দিই। হ্যাঁ, কথাটা সত্য। তোমরা মোবাইলে যখন লেখো অথবা কম্পিউটারে যখন লেখো, তখন আসলে প্রোগ্রামটা দেখা যায় না। ওই সুযোগটা প্রোগ্রামার তোমাদের করে দিয়েছে, তোমরা শুধু লিখলেই হয়, আপলোড করলেই হয়, ডাউনলোড করলেই হয়, কিন্তু প্রোগ্রামার যাবতীয় কাজকর্ম করে দিয়েছে, যেটা দেখা যায় না। কিন্তু তোমার এই যে আপলোড ডাউনলোড, এগুলা কিন্তু প্রোগ্রাম ছাড়া হয়নি। প্রোগ্রাম এইচটিএমএল প্রোগ্রাম প্লাস আরো কিছু প্রোগ্রামের সমন্বয়ে এটি সম্ভব হয়েছে, এটা সম্ভব হয়েছে। তাহলে ওয়েব পেজ নামে এই পরিচিত যত তথ্য আদান প্রদান করবে তুমি, ওয়েব পেজ ছাড়া আদান প্রদান করতে পারবে না। হ্যাঁ, তোমার তথ্য আদান প্রদান করতে হলে, যেমন মনে করো একটা চিঠি লিখবে তুমি, ঢাকায় পাঠাবে একটা চিঠি, কাগজের মধ্যে লিখতে হবে, কাগজের মধ্যে একটি চিঠি লিখতে হবে, কিন্তু যদি তুমি অনলাইনে পাঠাও তাহলে ওয়েব পেজের ভিতরে লিখতে হবে, ওয়েব পেজে লিখতে হবে। এই ওয়ার্ডে লিখে তুমি সেটা সরাসরি পাঠাতে পারবে না, তোমাকে ওয়েব পেজের সহযোগিতা নিতে হবে।
তোমাকে ব্রাউজারের সহযোগিতা নিতে হবে। ব্রাউজার নিজেই ওয়েব পেজের মাধ্যমে তোমার ওয়ার্ডে লেখা চিঠিটি ঢাকা প্রেরণ করতে সহায়তা করবে। এই সুযোগগুলা করে দেওয়া আছে। ওয়েব পেজ, কিছু ওয়েব পেজ একত্র করে একটি ওয়েবসাইট হয়। ওয়েবসাইটের নাম আছে, অদ্বিতীয় নাম। এগুলা সারা পৃথিবীতে একটা ওয়েবসাইটের সাথে নামের সাথে আরেকটা ওয়েবসাইটের নাম মিলবে না, কারণ এটা এক জায়গা থেকে নামটা রাখা হয়। এই কারণে এক নামের সাথে আরেক নামের মিলবে না। তাহলে অনেকগুলা ওয়েব পেজ মিলেই একটি ওয়েবসাইট তৈরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো HTML ভাষা দিয়ে তৈরি করা হয়। এই স্ট্যাটিক ওয়েবসাইটের একটি বৈশিষ্ট্য হলো তুমি এটা চালু অবস্থায় অর্থাৎ ওয়েবে থাকা অবস্থায় এর কোনো কিছু পরিবর্তন করা একটু কষ্টকর, পরিবর্তন করা যায় না, খুব কম যায়। আর ডাইনামিক ওয়েবসাইট, অনলাইনে পেজ আছে তারপরেও তুমি পরিবর্তন করে নতুন সংযোজন করে তুমি সেটি সংশোধন করতে পারবা। এই সুযোগটা ডাইনামিক ওয়েবসাইটে আছে। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে প্রধান পার্থক্য হলো এই দুটা ওয়েবসাইটের মধ্যে একটি হচ্ছে স্থির আর একটি হচ্ছে গতিশীল। অর্থাৎ একটি স্থির ভাবে থাকে, তার তথ্য পরিবর্তন করা কষ্টকর, আরেকটিতে তথ্য পরিবর্তন করা সহজ। আমার শব্দ যদি জোরে হয় মোবাইলে তোমরা সাউন্ড একটু কমিয়ে দিয়ে রাখবে। তারপর ওয়েব সার্ভার। হ্যাঁ, এই যে তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে বসে যদি তোমরা এই তথ্য প্রযুক্তির যুগ সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তোমরা অনেক দূর পিছিয়ে থাকবে। সে কথাটাও তোমাদের এই বইয়ের মধ্যে লেখা আছে। ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড হলো কি, যে তথ্য প্রযুক্তি সম্পর্কে একজন ভালো জানে আর তথ্য প্রযুক্তি সম্পর্কে আরেকজন জানে না। এই দুইজনের মধ্যে যে একটা দেয়াল তৈরি হয় সেটাকেই বলা হয় ডিজিটাল ডিভাইড। এই ডিজিটাল ডিভাইড যত উঁচু হবে, যত বড় হবে, ততই দেখা যাবে একটি অংশ একেবারে সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়ছে এবং আর্থিক সংকটে পড়ছে। আরেকটি যারা এই ডিজিটাল বা তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ তারা আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছে। এখন এই যে তথ্যগুলো আদান প্রদান করা হয় কিসের মাধ্যমে? ওয়েব পেজের মাধ্যমে। হ্যাঁ, এই ওয়েব পেজ গুলা কোথায় থাকে? ওয়েবসাইটের মধ্যে থাকে। এই ওয়েবসাইট কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এই যে তথ্যগুলা পেজ আকৃতিতে থাকে, পেজের মধ্যে থাকে। এই পেজগুলার নাম আছে। এই পেজগুলার নাম রাখা HTML পেজ, PHP পেজ। এই পেজের মধ্যে এই তথ্যগুলা থাকে। এই পেজগুলা কোথায় থাকে? এই ওয়েবসাইট কোথায় থাকে? এই ওয়েবসাইট এবং পেজগুলা যে জায়গাটা রাখা হয় তাকে বলা হয় সার্ভার কম্পিউটার। এই সার্ভার কম্পিউটারের বৈশিষ্ট্য কি? সার্ভার কম্পিউটারের বৈশিষ্ট্য হলো এই কম্পিউটার 24 ঘন্টা ইন্টারনেটের সাথে সংযোগ থাকতে হবে। অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যেন এখানে ঢুকে এই তথ্যগুলা, তোমার তথ্যগুলা, আমার তথ্যগুলা পেতে পারে। তাই এই 24 ঘন্টা যে কম্পিউটারটা এই তথ্য সমৃদ্ধ হয়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে তাকেই বলা হয় সার্ভার কম্পিউটার। এই সার্ভার কম্পিউটার হচ্ছে, এখানে দুইটা সার্ভারের কথা বলা আছে। একটি হচ্ছে IIS সার্ভার, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস সার্ভার, আরেকটি হচ্ছে অ্যাপাচি সার্ভার। এই দুটা সার্ভার অত্যন্ত সমৃদ্ধ দুটা সার্ভার। এই সার্ভার দুটাতে তথ্য রাখলে সেই তথ্য সারা পৃথিবীর সবাই দেখতে পারে। যদি একটি ওয়েবসাইটের ঠিকানা থাকে সেই ঠিকানাতে ঢুকে তাহলে এটা দেখতে পারে। আর যদি তোমার ওই তথ্যগুলা গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিনে সংযুক্ত করা হয় তাহলে সার্চ দিলেই তোমার তথ্যের সাথে সংশ্লিষ্ট হইলে তোমার তথ্য সে পেয়ে যাবে। এই বিষয়গুলো তাহলে আমরা এখানে কয়টি বিষয় পেলাম? ওয়েব পেজ, ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ওয়েব সার্ভার, IIS সার্ভার, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস সার্ভার। আরেকটা পেলাম অ্যাপাচি সার্ভার পেলাম। পরের পেজে দেখি কি আছে। হ্যাঁ, পরের পেজে ওই যে কথাটা বলছিলাম, এই যে ওয়েবসাইটের যে নামগুলা তথ্যের ঠিকানা,
অর্থাৎ পেজের ঠিকানা, পেজের যে তথ্য কোথায় থাকে, তথ্য পেজের মধ্যে থাকে, ওয়েব পেজের মধ্যে থাকে। সেই ওয়েব পেজের যে ঠিকানাটা, সেটাই কিছু অংশ তোমার ওয়েবসাইটের নাম থাকে, আর সমস্ত টুককে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএল এর নামটার একটা স্টাইল আছে, প্রত্যেকের নামেরই একটি স্টাইল থাকে। শেখ বংশের নামের একটা স্টাইল থাকে, তোমার মিয়া বংশের নামের একটা স্টাইল থাকে, তারপরে সৈয়দ বংশের নামের একটা স্টাইল থাকে। ঠিক তেমনি এই নামের একটা স্টাইল আছে, যেমন আমার নামেরও একটা স্টাইল আছে, তোমরা ইতিমধ্যে দেখছো, আমি ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক। এই আমার নামটা 4 ভাগে বিভক্ত। আমার নামটা 4 ভাগে বিভক্ত। আমার নামের প্রথম অংশ ডক্টর, অর্থাৎ ডি ফুল স্টপ আছে, তারপরে আমি মোহাম্মদ দিয়ে আমি যে মুসলমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এটা আমি বুঝিয়েছি, এখানে আমি ইসলাম ধর্মকে বুঝিয়েছি। তারপরে মুজাহারুল নাম দিয়ে আমি বুঝিয়েছি যে আমি আমার মৌলিক নাম, অর্থাৎ মুজাহারুল, এই মুজাহারুল হচ্ছে আমি আমার মৌলিক নাম। তারপরে হক দিয়ে আমি আমার বংশীয় মর্যাদা আমি বুঝিয়েছি, যে আমি কোন বংশের একজন মানুষ, সেটা বুঝিয়েছি। ঠিক তেমনি এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো যেহেতু মানুষের ভিতর থেকে যেমন তথ্য বের আসে, এই তথ্যগুলো ওইরকম একটা আচরণ করে, এগুলো আমাদের প্রয়োজন পড়ে, তাদেরও একটা নাম আছে। আচ্ছা, এই নামগুলো আরো 4টা 5টা 6টা 7টা অংশ আছে। এখানে যে 4টা অংশ না হলেই নয়, সেই 4টা অংশের কথা আমি বলেছি। এই প্রথম অংশটুকু হচ্ছে http কোলন, তারপরে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ বলে এটারে। এখনই শিখে নাও, আমার কাছে শিখে নাও এবং কথা শুনো এবং মস্তিষ্কে রেখে দাও। এই যে তোমার আমার এই কার্সরের দিকে খেয়াল করো, http কোলন তারপরে ডাবল স্ল্যাশ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ বলে। এই ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এখানে আলাদা করে আবার লিখছি, এইটুককে বলা হয় প্রোটোকল বলা হয়, এইটুককে প্রোটোকল বলা হয়। এটা মেকানিক্যাল সিস্টেম। আসলে একটি অদ্ভুত ব্যাপার, এই যে আমার কম্পিউটারের তথ্যগুলা মুহূর্তের মধ্যে সেই পৃথিবীর অন্য প্রান্তের কম্পিউটারে চলে যাচ্ছে। এটা কে নিয়ে যাচ্ছে? এটা নিয়ে যাচ্ছে হলো এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে HTTP দ্বারা কি বোঝানো হলো? হ্যাঁ, ভালো করে তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। HTTP দ্বারা কি বোঝানো হলো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বোঝানো হলো HTTP দ্বারা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এই কোলন বোঝানো হলো, তারপরে বোঝানো হলো কি? তারপরে বোঝানো হলো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ বোঝানো হলো। এটাকে প্রোটোকল বলা হয়। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটুকু। তারপরে আছে হলো www.x.com। x দ্বারা হলো যে কোনো নাম, যেমন আমি এখানে মুজাহারুল দিতে পারি, আমার মৌলিক নাম মুজাহারুল। তোমার নাম দিতে পারো, তোমার নাম মেহেদি, তুমি তোমার মৌলিক নাম দিতে পারো। তোমার নাম ইতি, তুমি তোমার মৌলিক নাম ইতি দিতে পারো x এর পরিবর্তে, তাহলে www.eti.com হবে, আর www.mehedi.com হবে। এই ধরনের একটি, এটাকে বলা হয় ডোমেন নেম। এই নামটা ক্রয় করতে হয়, আসলে আমাদের নামও এক হিসাবে ক্রয় করতে হয়। আমাদের নাম যখন ছোট সময় রাখা হয়, তখন দেখা যায় যে নাম রেখে দেয় তাকে কিছু মিষ্টি খাওয়ানো হয়, তাকে কিছু উপঢৌকন দেওয়া হয়। সে মসজিদের ইমাম হতে পারে, অথবা সে পাড়ার মুরব্বী হতে পারে। হ্যাঁ, খুশি হয়ে বাপ মা দেখা যায় তাকে তার বাসায় মিষ্টি পাঠায়। এটাই একটা ক্রয় মূল্য। ঠিক আছে? ঠিক এই ডোমেন নেমটা ক্রয় করতে হলে তোমার কিছু টাকা বাৎসরিক ফি দিতে হয়। www.mehedi.com অথবা www.eti.com, এই এক্স এর পরিবর্তে তোমাদের নাম অথবা প্রতিষ্ঠানের নাম যে কোনোটা বসাতে পারো। তাহলে এইটুকুকে বলা হয় ডোমেন নেম বলা হয়। তারপর আছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশের মাঝখানে ওয়াই আছে, এই ওয়াই টুকুকে বলা হয় ফোল্ডার নেম। ফোল্ডার হচ্ছে এই যে কম্পিউটার যারা একটু চালাও, তারা ফোল্ডার সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে। এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো রাখতে হয়।
এই ফোল্ডারের ভিতরে ফাইল রাখতে হয়। তারপরে হচ্ছে শেষেরটা index.html, ইন্ডেক্স ডট, এই সেই পেজ, একই পেজ বলা হয়, একই ওয়েব পেজ বলা হয় index.html, অর্থাৎ ওয়েব পেজ একই বলা হয়। HTML দ্বারা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দ্বারা কি বোঝায়? হাইপার টেক্সট। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো পাবো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়। এরপরে যে বিষয়টি আসতেছে ওয়েব ডিজাইন। আমরা ওয়েব ডিজাইন, তাহলে এখানে আমরা আবারও একটু দেখে নেই যা যা শিখলাম। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তারপরে আমরা একটা ইউনিফর্ম রিসোর্স লোকেটরের অর্থাৎ নাম, এটা একটা নাম, এই ওয়েব তথ্যের যে নাম নিয়ে ইন্টারনেটে অবস্থান করে, তথ্য যে নাম নিয়ে ইন্টারনেটে অবস্থান করে, সেই নামটাই হচ্ছে এই নামটা। আচ্ছা, আজকে কি আসতেছে ঠিক মতো? আসতেছে। আচ্ছা, তারপর এই wwx.com এই ডোমেন নেম, এই ডোমেন নেম, তারপর হচ্ছে ফোল্ডার নেম, তারপর হচ্ছে ওয়েব পেজ index.html, অর্থাৎ এই তথ্যগুলোর যে মূল ফাইলটা তাকে ইন্ডেক্স ফাইল বলা হয়ে থাকে। এখানে ইন্ডেক্স ফাইল, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে তথ্যগুলো সাজানো থাকে। আচ্ছা, তারপরে আসি আমরা ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন সম্পর্কে এখন জানবো। ওয়েব ডিজাইনটা কি? ওয়েবটা কি তো ভালো করেই বুঝলাম, কি ইন্টারনেটের তথ্যাবলী, ইন্টারনেটের যাবতীয় তথ্যাবলী, এই তথ্যাবলী গুলাই হচ্ছে ওয়েব। ওয়েব আকৃতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাতায়াত করে। এই পেজ গুলাই হচ্ছে ওয়েব। এই যে পেজ যত নাম দিবা, সামথিং ডট এইচটিএমএল, সামথিং ডট পিএসপি, এগুলোই হচ্ছে ওয়েব। সেই ওয়েব পেজটা তুমি কিভাবে ডিজাইন করবে, কিভাবে লিখলে এটা সুন্দর দেখা যাবে, এটা তোমাদের কাছে ভালো লাগবে, সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইনের সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি যুক্ত করে ওয়েব পেজ এবং ওয়েবসাইট তৈরি করা হয়, তাকে ওয়েব ডিজাইন বলে। তাহলে দেখো, ওয়েব ডিজাইন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এই চারটা বিষয় লিখেছি, টেক্সট, অডিও, ভিডিও, ছবি। আসলে কিন্তু এই চারটা বিষয়ই আমরা ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। এই যে ইন্টারনেটের মহা কর্মযজ্ঞ, ইন্টারনেট অনেক কিছু করে দিতে পারে। কি করে দিতে পারে? চারটা কাজ করে দিতে পারে। কোন চারটা কাজ? টেক্সট, অর্থাৎ যে কোনো লেখা, চিঠি হোক, গল্প হোক, কবিতা হোক, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে দিতে পারে। অডিও, অডিও কি গান বাজনা ইত্যাদি, এই অডিও যেগুলো গান, এগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে দিতে পারে। ভিডিও, ভিডিও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে দিতে পারে। ছবি, ছবি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে দিতে পারে। এই চারটা বিষয়, অর্থাৎ টেক্সট, অডিও, ভিডিও, ছবি, তুমি একটা পেজের মধ্যে কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে, সেটি হচ্ছে ওয়েব ডিজাইন। অর্থাৎ কোন পার্শ্বে লেখাটা রাখবে, কোন পার্শ্বে অডিওটা রাখবে, কোন পার্শ্বে ভিডিওটা রাখবে, কোন পার্শ্বে ছবিটা রাখবে, টেক্সটটা কত বড় করে লিখবে, কি কালার দিবে, অডিওটা দেখতে কেমন হবে, ভিডিওটা দেখতে কেমন দেখা যাবে যেন সাধারণরা বুঝতে পারে, ছবিটা কি অবস্থায় রাখবা, ছোট করে রাখবা না বড় করে রাখবা, এই সমস্ত কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা হয়। আর যার নাম দেওয়া হয়েছে কি? এক কথায় উত্তর, ওয়েব ডিজাইন নাম দেওয়া হয়েছে। নতুন নতুন প্রচুর শব্দ আছে আমাদের আইসিটি সাবজেক্টে। এই নতুন নতুন শব্দগুলো সব মনে রেখে পরীক্ষার খাতায় লেখা কিন্তু একটু দক্ষতার ব্যাপার। অত্যন্ত গোছালো ভাবে সাজিয়ে সাজিয়ে পড়লে এগুলা মনে থাকে এবং পরীক্ষার খাতায় লেখা যায় শুদ্ধ করে। আর যদি গুছিয়ে না পড়ো, এলোমেলো পড়ো এবং সিস্টেমের বহির্ভূত পড়ো, দেখা যাবে যে পরীক্ষার খাতায় এলোমেলো হয়ে যাচ্ছে, ভালো একটি প্রত্যাশিত একটি রেজাল্ট হচ্ছে না। তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর এই নতুন নতুন শব্দগুলো বেশি বেশি মেমোরিতে, অর্থাৎ মাথার মধ্যে রাখতে হলে বেশি বেশি লিখতে হবে। লেখার কোনো বিকল্প নেই। এখন যারা খাতা কলম নিয়ে বসে আছো, আর সাথে সাথে সব লিখে ফেলো। সাথে সাথে ওয়েব ডিজাইন ও ওয়েব কাঠামোর পার্থক্য। এখন ওয়েব কাঠামো মানে ওয়েব পেজের কাঠামো। কাঠামোটা কেমন হবে?
লম্বা হবে, কোন দিকে লম্বা হবে, পাশে লম্বা হবে না উপরে উপরে লম্বা হবে, তারপরে এই কোন জায়গায় কোন কর্নারে কি থাকবে, নিচের ডান দিকে কি থাকবে, নিচের বাম দিকে কি থাকবে, উপরের ডান দিকে কি থাকবে, উপরের বাম দিকে কি থাকবে, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে কাঠামোর অন্তর্ভুক্ত করে। এবং সেখানে কিভাবে ডিজাইন করবে, অর্থাৎ লেখাটা কিভাবে রাখবে, ফন্টটা কেমন দিবে, কালারটা কেমন দিবে, ছবিটার কালার কেমন দিবে, এই যে দুইটা বিষয়ের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। ওয়েব ডিজাইন হচ্ছে কাঠামোর ভিতরে তুমি এলিমেন্ট গুলা ডিজাইন করবে। আচ্ছা আমরা সংজ্ঞাতে যাই, দেখি সংজ্ঞায় কি বলে। সংজ্ঞায় বলা হলে বলছে একটি ওয়েব পেজ তৈরি করার পুরো প্রক্রিয়াটিকে ওয়েব ডিজাইন বলে। অপরপক্ষে ওয়েব সাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে তাহলে ওয়েবসাইটের কাঠামো, তাহলে ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ আবার দেখো, একটি ওয়েব পেজ তৈরি করার পুরো প্রক্রিয়াটা ওয়েব ডিজাইন, অপরপক্ষে ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে তা হচ্ছে ওয়েব কাঠামো। পেজগুলো আবার সাজাতে হবে, দুটো কাজ, পেজের মধ্যে এলিমেন্ট সাজাতে হবে, আবার পেজগুলা কোনটার পর কোনটা আসবে, কোনটার পর কোন পেজটা আসবে, প্রথমে যে পেজটা আসবে তাকে বলা হয় হোম পেজ, তারপরে কোন পেজটা আসবে, তারপরে কোন পেজটা আসবে। এখানে তো বইয়ের মধ্যে খাতার মধ্যে যেমন এভাবে এভাবে দেখা যায়, এভাবে উল্টা উল্টা দেখা যায়, কিন্তু এই ইন্টারনেটের মধ্যে পাতা খুলতে হইলে ক্লিক করতে হয়, ক্লিক 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 করতে হয়, সেই ক্লিকটা করলে কোন পাতাটা বাইরে হয়ে আসবে, তারপরে ক্লিক করলে কোন পাতাটা বের হয়ে আসবে, তারপরে ক্লিক করলে কোন পাতাটা বের হয়ে আসবে। এটি হচ্ছে ওয়েব কাঠামো। আচ্ছা এবার আমরা আসি HTML, সেই প্রত্যাশিত আমাদের আগের অংশটুকু শেষ, দ্বিতীয় অংশটুকু আমরা সারাংশ পড়তেছি আজকে। আমরা আবার বিস্তারিত পড়ব, সারাংশটা আজকে পড়ছি, পুরা চ্যাপ্টার ব্যাপী কি কি আছে। HTML-টা দিয়ে কি বোঝায়, প্রথমে আমাদেরকে সেটি বুঝে নিতে হবে। HTML দ্বারা বোঝায় হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড হচ্ছে HTML। এর পুরো অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আসলে এটা ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ। মার্কআপ কেমন? মার্কআপ হচ্ছে যে দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে কিছু রাখা। হ্যাঁ, যেমন মনে করো তুমি ঢাকা লেখছো, এখন ঢাকা যে বুড়িগঙ্গার তীরে, এটা তুমি ব্র্যাকেটের মধ্যে লেখলা বুড়িগঙ্গার তীরে, লক্ষ্মীপুর মেঘনা নদীর তীরে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু লেখলা এটা কি মার্কআপ বলে। এই মার্কআপ প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগের সমন্বয়ে। ট্যাগ একটা শব্দ এসেছে, দেখো আমি বলছি নতুন নতুন শব্দ আসবে, তাহলে যে মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। আচ্ছা আমরা ট্যাগ সম্পর্কে বিস্তারিত পরবর্তী স্লাইড গুলোতে গিয়ে জানবো। এবার আমরা আরেকটি শব্দ জানি, CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ এই যে ওয়েব ডিজাইন তুমি যখন করবে, লেখাটা ডানে নিবে না বামে নিবে, লেখাটার কালার কি হবে, লেখাটা উপরে থাকবে না নিচে থাকবে, লেখাটা ছোট হবে না বড় হবে, এই সমস্ত বিষয়গুলো আরো নান্দনিক, আরো সুন্দর করার জন্য, আরো সহজ করার জন্য HTML এর সাথে আরেকটা ভাষা ব্যবহার করতে হয়, যাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট কৌশল। আরেকটা কৌশল ব্যবহার করতে হয় যাকে বলে হয় ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ আমরা সংজ্ঞাতে যাই, ক্যাসকেডিং স্টাইল শিট হলো CSS, এর মাধ্যমে ওয়েব পেজ আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তোলা হয়। ক্যাসকেডিং স্টাইল শিট হলো CSS, এর মাধ্যমে ওয়েব পেজ আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তোলা যায়, এটা একটা কৌশল। CSS এর প্রকারভেদে দেখা যায় 3 ধরনের CSS পাওয়া যায়। অর্থাৎ CSS এর প্রোগ্রামটা লিখবা, অর্থাৎ যে পাতাটা CSS লিখবা সেটা সরাসরি HTML এর ভিতরে লিখতে পারো, অথবা শুরুতে লিখতে পারো এক জায়গায়, অথবা নতুন করে একটা পেজ লিখতে পারো। যেটা একেবারে HTML এর পাশাপাশি লিখবা সেটা ইনলাইন CSS, আর যেটা শুরুতেই লিখে দিবা অথবা শেষে লিখে দিবা সেটা ইন্টারনাল CSS। আর যেটা একেবারে বাইরে নতুন পেজে লিখবা, এই বাইরে থেকেই কন্ট্রোল করা যায়,
বাইরে থেকে কন্ট্রোল করা যায়, সেটাকে এক্সটার্নাল সিএসএস বলে। বাইরে থেকে কন্ট্রোল করা যায় কেমনে? মনে করো এই যে আমার এই কম্পিউটারের সাথে 4-5টা ডিভাইস সংযুক্ত আছে, আমি এই কম্পিউটারে কিছু পরিবর্তন করলে ওই ডিভাইস গুলো তো সেটা পরিবর্তন হয়ে যায়। এটা এক্সটার্নাল ওয়ার্ক, এটা এক্সটার্নাল সিএসএস, একটি সিএসএস আছে। তাহলে ক্যাসকেডিং স্টাইল শিট, কে বলা হয় সিএসএস। ইন্টারনেট, এখন আমরা আসছি সেই আমাদের ইন্টারনেট সম্পর্কে জানতে, যেটা এখন সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়, যার মাধ্যমে এই যে ছাত্র শিক্ষক বন্ধন, ছাত্র শিক্ষক জ্ঞান বিনিময় যার মাধ্যমে সম্ভব হচ্ছে, সেই সবকিছুই সম্ভব হচ্ছে। রাষ্ট্র পরিচালনাও সম্ভব হচ্ছে, প্রশাসনেও সম্ভব হচ্ছে, শিক্ষাক্ষেত্রেও সম্ভব হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে সম্ভব হচ্ছে। কার মাধ্যমে? কোন আবিষ্কারের মাধ্যমে, কোন প্রযুক্তির মাধ্যমে? সেই প্রযুক্তি হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ কানেক্ট করে দেওয়া একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, আরেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটারের সাথে অনেকগুলা কম্পিউটার, এক রুমের সকল কম্পিউটারের সাথে সারা বিশ্বের সকল কম্পিউটারের, এক দেশের কম্পিউটারের সাথে আরেক দেশের কম্পিউটারের, এই যে বিরাট একটা জালের সৃষ্টি করা হয়, নেটের সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে ইন্টারনেট। কিন্তু কি তথ্য বিনিময় করবে সেগুলো তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। এই শুধু একটি যান্ত্রিক ব্যবস্থাপনা, সে শুধু আদান প্রদান করতে সহযোগিতা করে। আর তুমি আদান প্রদান কি করবে, কোন স্টাইলে করবে, কয়টা করবে, সেটা তোমার উপর নির্ভর করে, তোমার সফটওয়্যার গুলার উপর নির্ভর করে, তোমার ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। সেটা HTML ল্যাঙ্গুয়েজ হবে না PHP ল্যাঙ্গুয়েজ হবে, সেটা অ্যাজাক্স হবে না অন্য কিছু হবে, সেটা তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করে। আর ইন্টারনেটের কাজ হচ্ছে, সে হলো গুরু, সে হলো বাড়ির মাতাব্বর, সে হচ্ছে ফ্যামিলির প্রধান, সে হলো রাষ্ট্রের প্রধান। অর্থাৎ সে কি করবে? সে যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তোমার এই তথ্যগুলো সারা বিশ্বের কম্পিউটারে ছড়িয়ে দেবে। এই সেই ইন্টারনেট ডিভাইস গুলোকে জালের মতো বিস্তার করে রাখতে পারে। আচ্ছা, ইন্টারনেট হলো বিশ্বব্যাপী কম্পিউটার সমূহের নেটওয়ার্ক, যার সাহায্যে ইচ্ছে মতো তথ্য আদান প্রদান করা যায়। তার মানে বিশ্বব্যাপী সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কম্পিউটার গুলোর মধ্যে যে যোগসূত্র স্থাপন করে, যে যান্ত্রিক ব্যবস্থাপনা, যে মেকানিক্যাল সিস্টেম, যে বৈজ্ঞানিক সিস্টেম, সেটাই হচ্ছে যে ফিজিক্সের যে সিস্টেমটা, সেটাই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের সম্পর্কে আরো জানি, আরেকটা সংজ্ঞা শিখি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থা ইন্টারনেট। নেটওয়ার্ক, মনে করো একটা রুমে 10টা কম্পিউটার আছে, তার দিয়ে সংযুক্ত করছো 10টাকে, তাহলে এখানে ইন্টারনেট দরকার পড়ে নাই। একটার সাথে আরেকটা তার দ্বারা সংযুক্ত করছো। কয়টা কম্পিউটার ছিল একটা রুমের মধ্যে? 10টা কম্পিউটার ছিল, তাহলে কিন্তু এখানে ইন্টারনেট দরকার পড়ে নাই, তার দ্বারা সংযুক্ত করছো। পাশের রুমে আরো 15টা কম্পিউটার আছে, সেখানেও তার দ্বারা সংযুক্ত করছে। এখন দুই রুমের ভিতরে তার দ্বারা যদি সংযুক্ত করে দাও, তাহলে 25টা কম্পিউটারের মধ্যে সংযোগ হয়, এখনো ইন্টারনেট প্রয়োজন পড়ে নাই। এখন নদীর উপরে আরেকটা বাড়িতে 20টা কম্পিউটার আছে, এই 25টা কম্পিউটারের সাথে ওই 20টা সংযোগ সম্ভব হচ্ছে না, নদী সাঁতরায়া তার নেওয়া যাচ্ছে না, এখনই প্রয়োজন পড়ে ইন্টারনেটের। এই ক্ষেত্রে এসে ইন্টারনেটের প্রয়োজন পড়তেছে। ওয়েবের মাধ্যমে আকাশে ছড়িয়ে দেওয়া হবে ওয়েব, সেটা গিয়ে নদীর উপরের ওই কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করবে। এভাবে ইন্টারনেটের আবির্ভাব ঘটে। দুর্বোধ্য জায়গা, দূরের জায়গা, যেখানে তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা যাচ্ছে না, সেই সমস্ত সংযোগের যে ওয়েবের মাধ্যমে যে সংযোগটা তৈরি করে দেওয়া হয়, সেটাই কিন্তু ইন্টারনেট। নেট কিন্তু বিভিন্ন ভাবে হয়, ওয়েব ছাড়াও হয়, আবার ওয়েব দিয়েও হয়। তাই এটা একটা এই সংজ্ঞা দেওয়া কিন্তু অত সহজ নয়, যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। একভাবে সংজ্ঞা দিবা, হ্যাঁ, দেখা যাবে যে আরেকজনে আরেকটা কিছু করছে, সেটার সাথে মিলে গেছে। তাই ইন্টারনেটটা বুঝতে হলে আর একটু ভালো করে তোমাদের ঘাটতে হবে। ইন্টারনেটের কাজ, ইন্টারনেটে সংযুক্ত কোনো কম্পিউটার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল সার্ভার কম্পিউটার থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে। এই কারণে ইন্টারনেট সারা পৃথিবীকে গ্লোবাল নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছে। ইন্টারনেটে সংযুক্ত সকল কোন কম্পিউটার
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল সার্ভার কম্পিউটার থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে। সার্ভার কম্পিউটার তো ভালো করে বুঝতে পারছো, ইতিমধ্যেই বলছি যে ইন্টারনেটের তথ্যাবলীগুলা এমন একটা কম্পিউটারে রাখবা যে কম্পিউটারটা 24 ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে। তোমার যে পার্সোনাল কম্পিউটারটা এটা সার্ভার কম্পিউটার না, আবার সার্ভার কম্পিউটার হইতেও পারে না, আবার হইতেও পারে, একইবার দুইটা কথা কেন? হ্যাঁ, যখন তুমি 24 ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত রাখবা তখন সার্ভার কম্পিউটার হয়ে যাবে। আর যদি তুমি কিছু সময় রাখো, কিছু সময় না রাখো, এটা কি সার্ভার কম্পিউটারে ফেলা যাবে না। ঠিক আছে, কিছু সময় পাওয়া যাবে, কিছু সময় পাওয়া যাবে না, এটাকে সার্ভার কম্পিউটারে ফেলা যায় না। অর্থাৎ 24 ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল সার্ভার কম্পিউটার থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে। এই কারণে ইন্টারনেট সারা পৃথিবীকে গ্লোবাল নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছে। ইন্টারনেটের শুরু 1940 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, অর্থাৎ 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়েছিল আর 1940 সালে চলছিল। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। মিত্রপক্ষ আর একটা হলো অক্ষ শক্তি, অক্ষ শক্তি আর মিত্র শক্তি। অক্ষ শক্তিতে ছিল জার্মানির হিটলার, আর মিত্র শক্তিতে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ব্রিটেন সহ পৃথিবীর অনেক দেশ ছিল এই মিত্র শক্তিতে। আর অক্ষ শক্তিতে ছিল জার্মানির হিটলার, তার সাথে ইতালি ছিল, ইতালি সংযুক্ত ছিল, ইরান সংযুক্ত ছিল এই অক্ষ শক্তিতে। এই অক্ষ শক্তি আর মিত্র শক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এটা হলো বিশ্বকে লিড দিবে, বিশ্বকে নেতৃত্ব দিবে, এই অর্থে লড়াইটা শুরু হয়েছিল। অর্থাৎ বিশ্বের মোড়ল কে হবে, এই অর্থে এই যুদ্ধটা শুরু হয়েছিল। সেই যুদ্ধে মিত্র শক্তি জয় লাভ করে হিটলারের পতন হয়, জার্মানির হিটলারের পতন হয় এবং যুক্তরাষ্ট্র যে মিত্র শক্তি গঠন করেছিল আর যুক্তরাজ্য সেটা জয় লাভ হয়। সেখানে তারা কেন জয় লাভ হয়? দুটো কারণ ছিল, বড় দুটা কারণ। একটা হচ্ছে আরপানেট, এই ইন্টারনেটে শুরু আর কি, আরপানেট, ওইটারও ইন্টারনেট বলা হয় ওইটাকেও। এইটা থাকাতে মিত্র শক্তি দেশের সংখ্যা অনেক বৃদ্ধি করে ফেলা গিয়েছিল, অর্থাৎ মিত্র শক্তিটা অনেক শক্তিশালী করা হয়েছিল। আর একটা বিষয় ছিল এই যে অ্যাটম বোমা, হিরোশিমা এবং নাগাসাকিতে 1945 সালে এই আগস্ট মাসের 6-7 তারিখে, আগস্ট মাসের 6-7 তারিখে যখন হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে দিল, আর সাথে সাথে যুদ্ধ শেষ হয়ে গেল। অক্ষ শক্তিতে হিটলারের পতনের পরে জাপান কিন্তু একেবারে দারুণ ভাবে অক্ষ শক্তিতে যোগ দিয়েছিল, তাই জাপানকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল ওই বোম দিয়ে। কি বোম? অ্যাটম বোম। আর এই যে আরপানেট আবিষ্কার হয়েছিল। এই ইতিহাসগুলো তোমাদের জানা থাকতে হবে। শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার পাশাপাশি ইতিহাস জানতে হবে, যাতে বিভিন্ন জায়গায় কম্পিটিশনের পরীক্ষাগুলো তোমরা টিকে থাকতে পারো। 1940 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আরপানেট চালু করে, যা বর্তমানে ইন্টারনেট নামে পরিচিত। 1969 সাল থেকে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। এই ডেটগুলা নিয়ে অনেক কনফিউশন আছে, এক একটা বই এক এক ধরনের লেখে, তবে আমি যেটা লিখেছি এটা বেশিরভাগ বই লিখে থাকে। যা হোক, এবার আমরা আসবো www, মেকানিক্যাল সিস্টেম বলছিলাম। www এটা ওয়েব পেজ, এটাকে পেজ বোঝায়। www পেজ, কোন পেজ? HTML পেজ। এই পেজগুলো আরেকটা নাম কি? www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোনগুলা? ওই পেজগুলা। কোন পেজগুলা? যেগুলো HTML তে বানানো হয়। কিভাবে বানানো হয় এখনই প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে বানানো হয়। ওয়েব পেজগুলো কেমনে বানানো হয় একটু প্র্যাকটিক্যাল, একটু খেয়াল, একটু সামান্য সময়ের জন্য একটু প্র্যাকটিক্যালে চলে যায়। একটু কিভাবে ওয়েব পেজগুলো বানানো হয়, ওয়েব পেজগুলো কিভাবে বানানো হয়। ওয়েব পেজগুলা বানানো একেবারে সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার ওয়েব পেজগুলো বানানো। এই যে এখন আমরা ওয়েব পেজগুলা বানানোর ক্ষেত্রে একটু দেখো, সামান্য একটু তোমাদের নোটপ্যাড নামে একটা ফাইল খুলতে হবে। এই যে এটাকে বলা হয় নোটপ্যাড ফাইল বলা হয়। এখানে একটা ওয়েব পেজ তুমি তৈরি করতে চাও,
তুমি ওয়েব পেজ তৈরি করতে হলে তোমাকে অবশ্যই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হলে ট্যাগ দিয়ে ব্যবহার করতে হবে। যেমন এটাকে বলা হয় এই অ্যাঙ্গেল ব্র্যাকেট। ব্র্যাকেট 4 প্রকার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটার মধ্যে এইচটিএমএল টা লিখবা। তারপরে দুইটা সেকশন করবা, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। তাহলে হেড HEAD হেড সেকশন। তারপরে আরেকটা সেকশন করবা, তোমরা দেখতে পাচ্ছ তো? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকটা এই সেকশনের মধ্যে একটা টাইটেল রাখবা, টাইটেল TITLE, টাইটেল একটা ট্যাগ রেখে টাইটেল দিবা ওয়েব পেজ। এটা তোমরা ওয়েব পেজ বানাচ্ছ, PAGE ওয়েব পেজ বানাচ্ছ। ইন্ডিং ট্যাগও দিতে হবে, ইন্ডিং ট্যাগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা TITLE। এগুলা ট্যাগ, এগুলাকে ট্যাগ বলে। এগুলা পড়াবো, এগুলা ব্যাপক পড়াবো, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আজকে একটা স্বাভাবিক ধারণা নেও। তারপরে হেড ট্যাগ শেষ করতে হবে, তাহলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই শেষ হয়ে যায়, HEAD ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হেড ট্যাগ শেষ হলো। আরেকটা সেকশন করবা, বডি সেকশন। এটা হেড সেকশন শেষ। হেড সেকশনের মধ্যে আরো অনেক কিছু দিতে পারো। এবার বডি সেকশন করো। বডি সেকশনের ভিতরে BODY, এই বডি সেকশনের মধ্যে তুমি অনেক ট্যাগ বসাইতে পারো, লেখা বসাইতে পারো। আমি একটা মার্কিউ ট্যাগ বসাই, MARQUE, এই মার্কিউ ট্যাগ বসালাম। এই ওয়েলকাম, 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 COME, ওয়েলকাম টু ক্লাস কত তোমাদের? XI ক্লাস। তোমাদেরকে একটি ওয়েলকাম জানালাম এই একটা পেজ, ওয়েব পেজের মাধ্যমে। এখানে মার্কিউ ট্যাগ শেষ করতে হবে, MARQUE, মার্কিউ ট্যাগ শেষ করতে হবে। তারপরে আমাদের বডি ট্যাগটা শেষ করে দেই। বডি ট্যাগ শেষ করতে হলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপরে BODY, এই বডি ট্যাগ শেষ করলাম। তারপরে আমাকে শেষ করতে হবে HTML ট্যাগ শেষ করতে হবে, HTML ট্যাগ শেষ করলাম। শেষ করার পরে এটাকে সেভ করতে হবে। সেভ করলে একটা পেজ দেখো, এই যে এখানে খেয়াল করো ভালো করে, এটা অবশ্যই দেখা যাচ্ছে। এটা হলো সেভ 5, সেভ 4, ট্যাগ, TRAC, ছোট হাতের লেখা, ছোট ছোট লেখা, বুঝতে পারতেছো না? এই যে এরকম গোলাকার একটা ফাইলের নিচে একটা নতুন ফাইল হবে, সেইটাই হবে ওয়েব পেজ, নতুন ওয়েব পেজ। এটা তুমি সার্ভারে রাখতে পারবা, সার্ভারে রাখার উপযুক্ত। সার্ভারে রাখলে সারা পৃথিবীর সবাই দেখতে পাবে। আচ্ছা, আমরা এখানে এটা সেভ করব একটা নামে, সেটা একাদশ নামে সেভ করব। একাদশ ক্লাস, অল ফাইল দিলাম, XI ক্লাস CLASS .html দিয়ে এখানে আমরা দেখাই দিব, এই ডেস্কটপ দেখাই দিব। ডেস্কটপে গিয়ে আমরা যেন এটা পাই, ডেস্কটপে যেন এটা পাওয়া যায়। ডেস্কটপ দেখাই দিলাম, সেভ করলাম। দেখো সাথে সাথে একটা পেজ হয়ে গেল। এই যে পেজটা হয়ে গেছে, এই পেজটা ওপেন করব কি দ্বারা? এটা এই যে দেখো, এটা কার আইকন? এটা গুগল ক্রোমের আইকন। তাহলে গুগল ক্রোম দ্বারা এটা ক্লিক করলে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারো, অথবা তুমি অপেরা মিনিতে ওপেন করতে পারো, এটা খুলতে পারো। আমি এটা গুগল ক্রোম দ্বারা খুললাম। গুগল ক্রোম দ্বারা খোলার সাথে সাথে দেখো ওয়েলকাম টু ক্লাস কত? 11 এই দেখো ওয়েলকাম, তোমাদের ওয়েলকাম দিয়েছি। এটা একটু ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে দিতে পারি, একটু বড় করে দেই। তোমরা এই যে বড় করে দেখো, এই যে ওয়েলকাম টু ক্লাস, এটা তোমাদেরকে ওয়েলকাম দিলাম একটা ওয়েব পেজের মাধ্যমে। এই যে ওয়েব পেজটা তৈরি করলাম, যে ওয়েব পেজটার নাম হলো কি? ওয়েব পেজটার নাম হলো ক্লাস একাদশ ক্লাস HTML। এই যে দেখো ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা ইজিলি তুমি সার্ভারের মধ্যে রাখতে পারো। লেখা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, লেখা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। এইটা তুমি হয়তো বা দেখা যায় যে সাধারণভাবে করতে পারবে, এটা প্রোগ্রাম থেকে তৈরি হলো, একেবারে অরিজিনাল থেকে এটা তৈরি হলো। এটাকেই বলা হয় ওয়েব পেজ বলা হয়। আমরা আবার
আগের অবস্থায় ফিরে আসি, 100% আমরা আবার ফিরে আসি। এখন যে জায়গায় আমাদের কর্ম হচ্ছিল সে জায়গায় আবার আমরা লাইভ হচ্ছিল, সে জায়গায় আমরা আবার ফেরত যাব, ফেরত গিয়ে বাকি ক্লাসটুকু আমরা করব। আচ্ছা, এবার 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 যে বিষয়টি সেটি হচ্ছে এই ডাব্লিউ সম্পর্কে আমরা জানবো। আমরা একটা প্র্যাকটিক্যাল ইতিমধ্যে দেখে আসলাম, কেমনে ওয়েব পেজ তৈরি করা যায়। মুহূর্তের মধ্যে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল। সেই ওয়েব পেজের মধ্যে একটা ইনফরমেশন ছিল। কি ইনফরমেশন ছিল? যে লক্ষ্মীপুর সরকারি কলেজের আইসিটি বিভাগ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, এরকম একটা ইনফরমেশন ছিল। এটা এখন যদি সার্ভারে রাখি, সার্ভার থেকে যে ডাউনলোড করবে সেই এই ওয়েলকামটা পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রোগ্রাম দিয়ে তৈরি। আরেকটা হলো মেসেজের মাধ্যমে, এগুলা প্রোগ্রাম তৈরি করে দেওয়া আছে, সেগুলা লিখে দেওয়া যায়, হালকাভাবে লিখে দেওয়া যায়, সেটাকে আউট অফ প্রোগ্রামার বলা হয়। আর এটা হলো এটা যে কাজ করে সেটাকে প্রোগ্রামার বলা হয়, আর ওটা কেবল ক্লায়েন্ট বলা হয়। আচ্ছা, ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে ডাব্লিউ বলা হয়, যা সাধারণত ভাবে ওয়েব নামে বেশি পরিচিত। অর্থাৎ ওই যে আমরা একাদশ ক্লাস .html ফাইলটা তৈরি করলাম, ওইটাই হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, এবার এর কিছু পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেজ গুলোই হলো ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়। এরপরে আসতেছে হলো এর গুরুত্বটা কি, ডাব্লিউ এর গুরুত্বটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গুরুত্বটা কি, এরপরে এই বিষয়টা আসতেছে, অর্থাৎ ডাব্লিউ এর গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হচ্ছে সাধারণত ওয়েবে বর্ণ, শব্দ ও চিত্রকে একত্রে উপস্থাপন করা যায় বলে যে কোনো বিষয় বোঝাতে সবার জন্য সহজ হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় গুরুত্ব হচ্ছে যে কোনো তথ্যের মাধ্যমে লিঙ্ক স্থাপনের ক্ষমতা ওয়েবে রয়েছে, ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য যে কোনো স্থানে পৌঁছাতে এই লিঙ্ক ব্যবহার করতে পারে, করলে ডাব্লিউ লিঙ্ক ব্যবহার করতে পারে। আচ্ছা, টিম বার্নার্ড লি, এই যে এইচটিএমএল পড়তেছি, এটা কে বানিয়েছে, কে তৈরি করেছে? যে ব্যক্তি তৈরি করেছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটি, তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। অর্থাৎ টিম বার্নার্স লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ এর জনক বলা হয়। অর্থাৎ ডাব্লিউ এর জনক কে? টিম বার্নার্স লি। আচ্ছা, এবার আসি W3C। ওই যে টিম বার্নার্ড লি যে অফিসের মাধ্যমে এই কর্মকাণ্ড চালায়, সেই অফিসের নাম হচ্ছে W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়ামের মাধ্যমে তিনি এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড W3C বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম হলো এমন একটি প্রতিষ্ঠান যারা ওয়েব স্ট্যান্ডার্ড অর্থাৎ এইচটিএমএল স্ট্যান্ডার্ড তৈরির জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। ফলে এইচটিএমএল এর বিভিন্ন সংস্করণ প্রকাশিত হচ্ছে, যার সর্বশেষ সংস্করণটি হচ্ছে HTML5। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দীর্ঘ সময় আমার সাথে এই ক্লাসে ছিলে এবং এই ক্লাসটা সুন্দরভাবে তোমরা করেছো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়েছো। আমি 11:40-এ তোমাদের কমেন্টগুলো সব সংগ্রহ করে নিয়েছি। 11:40-এর পরে যারা যোগ দিয়েছো ক্লাসে, তাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে থেকে যাবে। আমি যে রোল নাম্বারগুলো নিয়ে এসেছি সেগুলোর সাথে যুক্ত হবে না। তাই পরবর্তী ক্লাসে ক্লাস শুরুর সাথে সাথে তোমরা যোগ দিবে। আমার সমস্ত ক্লাসগুলো অনলাইন ক্লাস পেজে হবে। অনলাইন ক্লাস এই পাতাতে আমার ক্লাসগুলো হবে। এখানে তোমরা সবাই পরবর্তী সময়ে যোগ দিবে। আইসিটি বিষয়ে আমরা 2 জন স্যার অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়ে থাকি। ইতিমধ্যে একটি ক্লাস সম্ভবত আমার ডিপার্টমেন্টের ফিরোজ আলম সাহেব নিয়েছে, আর আমি দ্বিতীয় ক্লাসটি তোমাদের আজকে নিলাম। তোমরা মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখেছো, আমার বিশ্বাস তোমরা আরো বারবার দেখতে পাবে, এই ভিডিওটা দেখতে পারবে। তোমরা বারবার এই ভিডিওটা
আমাদের এখানে সংরক্ষিত থাকবে, দেখতে পাবে। আর তোমরা যারা যারা উপস্থিত ছিলে আজকে, আমি এই কিছুক্ষণের মধ্যে তোমাদের রোল নাম্বার গুলা সুন্দর করে সাজিয়ে, তোমরা তো উল্টাপাল্টা দিয়েছো, সুন্দর করে সাজিয়ে এখানেই কমেন্ট বক্সে দিয়ে দিব এবং আলাদা একটা পাতা এখানে আপলোড করে দিব। তো সেখানে তোমরা পরীক্ষা করতে পারবে কে কে ক্লাসে উপস্থিত ছিলে আর কে কে ক্লাসে উপস্থিত ছিলে না। আজকে আর কথা বাড়াবো না, আজকে এখানেই শেষ করে দিব। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক, সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। আল্লাহ হাফেজ।